নমস্কার, স্টোরি টেলার সুজাতানাতে আপনাদের সকলকে স্বাগত। আজকের নিবেদন স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ছোট গল্প শুধু চাঁদ বোঝে। আজ হাওয়া দিচ্ছে খুব। গরমকালের এই সময়টায় হাওয়া দেয় বেশ। ভালো লাগে তরুর। সারাদিনের ক্লান্তি যেন অনেকটা কেটে যায়। ও জানলা দিয়ে মুখটা বাড়ালো একবার। এই শেষ বিকেলের দিকে কলকাতায় গাড়ি চালানো একটা ঝকমারি এখন। এত গাড়ি বেড়ে গিয়েছে যেন মনে হয় কোনোদিন কোথাও পৌঁছতে পারবে না। ও নিয়ার ভিউ মিররের দিয়ে পেছনের দিকে তাকালো। ছেলেটা একদম মেয়েটার গা ঘেঁষে বসে রয়েছে। খুব নিচু স্বরে কি যেন বলছে। মেয়েটা হাসছে। গালে টোল পড়ছে মেয়েটার। মেয়েটা এবার কপালে এসে পড়া চুলটা সরালো। ভুরুতে একটা ছোট্ট আঁচিল রয়েছে যেন। গালে টোল, ভুরুতে আঁচিল। স্নেহা না? মানে স্নেহার মতোই তো লাগছে। ওর সঙ্গে স্কুলে পড়তো, বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। তরুর ঠিক পিছন বেঞ্চেই বসতো অর্পিতা, সঞ্চিতা, কোয়েল আর মধুরিমার সঙ্গে। 12 বছর আগে শেষ দেখা হয়েছিল, সেই এইচএস পাশ করার সময়। তারপর আর দেখা হয়নি। কিন্তু সত্যিই কি এটা স্নেহা? আর যদি এটা স্নেহা হয়, ওকে যদি চিনতে পারে? চোয়াল শক্ত করে তরু সামনের রাস্তার দিকে তাকালো। ডান দিকে ওর মোবাইলটা রাখা আছে। সেখানে দেখতে পাচ্ছে ম্যাপ, কোথায় যেতে হবে। এই অ্যাপ ক্যাবগুলোর এটাই একটা সুবিধে, কাউকে রাস্তা জিজ্ঞেস করতে হয় না। বেশ জিপিএস এ ম্যাপ দেখিয়ে দেয়। ওকে যেতে হবে সেক্টর 5। বুকের মধ্যে আবার কেমন যেন করে উঠল তরুর। এই সময়টার সেক্টর 5 যেতে হলেই ওর এমনটা হয়। আর খালি মনে হয়, আজও কি দেখতে পাবে ওকে? তরু জানে ওর ওই দেখতে পাবে কিনা উত্তেজনাটা কোনোদিন পরিণতি পাবে না। এ যেন অনেকটা সূর্যের চারিদিকে পাক খাওয়া কোনো ধুলোর কণার মতো। সূর্য কি জানে এক কণা ধুলো তার আলোর জন্য কেমন তৃষ্ণার্থের মতো বেঁচে থাকে? আসলে আর তো কিছু নেই তরুর জীবনে। দাদা যতদিন কটন মিলে চাকরি করত, ততদিন একরকম জীবন ছিল। কিন্তু সেই যে দুর্ঘটনায় দাদার হাত দুটো কাটা গেল, তারপর থেকে কিভাবে যে জীবন যাচ্ছে তরুই জানে। তরু মাঝে মাঝে ভাবে, বাবা থাকলে কি এমনটা হতো? কিন্তু বাবা যে কোথায় কে জানে। ওদের ছেড়ে সেই কবে পাড়ার সুশীলা মাসির সঙ্গে পালিয়ে গিয়েছে বাবা। সেই থেকে সুশীলা মাসির স্বামী বরুণ মেশো ওদের এক ছেলেকে নিজেই মানুষ করেছে। লোকটাকে দেখলে এত কষ্ট হয় তরুর। কারোর সঙ্গে কথা বলে না, একা মাথা নিচু করে রাস্তা দিয়ে যায়। ছেলে 12-এ পড়ে এখন, নাম মুরলি। সেও কারোর সঙ্গে কথা বলে না। মা যে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছে, সেটা নিয়ে সারাক্ষণ একটি লজ্জায় ডুবে থাকে যেন। তরু মাঝে মাঝে স্পেশাল কিছু রান্না করলে মুরলির জন্য নিয়ে আসে। কিন্তু তাতেও যেন ছেলেটার সংকোচ। ফর্সা মুখ লাল হয়ে ওঠে, বাদামি চোখ দুটো মাটির দিকে স্থির হয়ে থাকে। তরুর মুরলিকে নিজের ভাই মনে হয়, কেন কে জানে। মনে হয় কি সুন্দর দেখতে মুরলিকে, একদম সুশীলা মাসের মুখ কেটে বসানো। ছেলেটাকে দেখলে এত কষ্ট হয় ওর। ও জানে পাড়ার বেশ কিছু মেয়ে মুরলিকে পছন্দ করে। তার মধ্যে ক্লাস 10-এ পড়া সুদেষ্ণা তো প্রায়ই বলে, দিদি তুমি একটু বলো না মুরলিকে, আমার ওকে খুব ভালো লাগে। তরুর হাসি পায়, কিন্তু হাসে না। ছদ্মরাগে বলে, সামনে মাধ্যমিক, পড়ায় মন দে। দূর, তোমার খালি পড়া, একটু রস নেই তোমার। সুদেষ্ণা মুখ ভার করে চলে যায়। তরু কিছু বলে না। কিন্তু এটা শোনা মাত্রই ওর চোখের সামনে একটা মুখ ভেসে ওঠে। এই ক্যাব চালানো বাদ দিয়ে পাড়ার 4টে মেয়েকে পড়ায় তরু। ইতিহাসে এমএ করেছে। পড়াতে ভালো লাগে। ভাবে পড়াশোনাটা কি বৃথা যাবে?
তবে বৃথাই তো গেল। 30 বছর বয়স হয়ে গেল, তবু চাকরি পেল না আজও। সরকারি স্কুলে চাকরির আশা ও করে না আর। তবে প্রাইভেট স্কুলে তো কত রকমের অ্যাপ্লিকেশন দিল, কিন্তু কিছুই তো আর হলো না। কবে হবে কি জানি। আর কিছু হবে না মনে হয় এই জীবনে। ওকে গাড়িই চালিয়ে যেতে হবে। দাদার যখন অ্যাক্সিডেন্ট হলো, কি বিপদেই না পড়েছিল ওরা। সংসার চলবে কি করে, সেটাই তো বুঝতে পারছিল না তখন। তখন বাদল মামা এই কাজটা জুটিয়ে দিয়েছিল। কিছু টাকা তো আসবে। বাদল মামা মায়ের দূরসম্পর্কের ভাই, ওদের বিপদে আপদে সাহায্য করে। মা আপত্তি করেছিল খুব, মেয়ে মানুষ হয়ে বেটা ছেলেদের মতন গাড়ি চালাবি নাকি, এ কোনোদিনও কেউ শুনেছে। দাদাও খুব রাগ করেছিল, কিন্তু খিদে কি লজ্জা বা রাগ এসব বোঝে। দাদার দুটো মেয়ে, যমজ, দিঠি আর মিঠি, ক্লাস 1-এ পড়ে। ওদের স্কুলের খরচ নেই, মায়ের ওষুধের খরচ নেই, দাদার নিজের ওষুধের খরচ নেই, আর রোজকার যে খরচ সেটা। বাবলা মামাকে তখনই হ্যাঁ বলে দিয়েছিল তরু। বলেছিল, আমি গাড়ি চালাবো মামা, তুমি ম্যাডামকে বলে দাও, আমার কোনো অসুবিধে নেই। আমার তো লাইসেন্স আছে, কাজের আবার ছোট বড় কি। আছে আছে, কাজেরও ছোট বড় আছে যথেষ্ট। লোকে সবার সামনে পলিটিক্যাল কারেক্ট কথা বলে বাহবা কুড়ালেও মনে মনে তারা সবকিছুতে ভেদাভেদ করে, কাজেও করে। তাই তো ডাক্তারিতে আপনি আজ্ঞে করে কথা বলে, আর রাস্তা রিক্সা চালককে অবহেলার সঙ্গে তুই তুকারি করে। মনে মনে হাসে তরু। সমাজের হিপোক্রেসি দেখে মনে হয় সারাক্ষণ স্ট্যান্ড আপ কমেডি শো চলছে। যেদিন ওই কাজটা নিয়েছিল, দাদা সারা রাত কেঁদেছিল। বলেছিল, ইতিহাসে এমএ পাশ করে এই কাজ করবি, তোর রেজাল্ট তো যথেষ্ট ভালো ছিল। কাজের ছোট বড় তুই নাই মানতে পারিস, কিন্তু সবকিছুরই তো একটা প্রযোজ্যতা আছে, নাকি? এই সমাজে বাস করছি আমরা, যেখানে মাস্টার ডিগ্রি করে কেউ গাড়ি চালাবে, কেউ ট্রেনে জামা কাপড় বিক্রি করবে, কেউ বা ফুচকার স্টল দেবে, কেউ স্টেশনে চায়ের দোকান দেবে, আর অপদার্থ অশিক্ষিত নেতাগুলো কোটি কোটি টাকা কামাবে, সবাইকে চমকাবে, স্কুল কলেজ শেষ করে নিজেদের মতন অশিক্ষিত আবহাওয়া তৈরি করার চেষ্টা করবে, যাতে নিজেদের প্রভাব বজায় থাকে। এসব কি হচ্ছে? কোন পৃথিবীতে আমরা আছি? কি আবার হবে, ফের মৎস্যোন্যায় শুরু হয়েছে আর কি। তরু ভাবে, ইতিহাসের সবকিছুই যেন ফিরে ফিরে আসে, এটাও ফিরে এসেছে। বাবা চলে যাবার পর একদিনও কাঁদেনি তরু। মা ওকে বলল, একটু কাঁদ। বৌদি বলল, পাষাণ তুই, কষ্ট হয় এত, তাও কাঁদিস না কেন রে? চোখে জল আসে না তরুর। ওর মনে হয় ম্যাজিক ছাড়া হয়তো আর কোনোদিনই তার চোখে জল আসবে না। তাও এই ক্যাব চালানোর পাশাপাশি এই যে 4টে মেয়েকে পাড়ার পড়ায়, সেটা ভালো লাগে তরুর। কোথাও যেন পড়াশোনার সঙ্গে ওর একটা যোগ রইলো। না হলে কি আর আছে জীবনে, সারাক্ষণ মন খারাপ আর অভাবের একটা মেঘ ঝুলে থাকে মাথার উপর। দাদা খিটখিট করে দিনরাত, বৌদি টেলারিং এর একটা শপে চাকরি করে, তারও মেজাজ খারাপ হয়ে থাকে। সন্ধেবেলা বাড়ি ফিরতেই ইচ্ছা করে না তরুর, কিন্তু না ফিরেই বা যাবে কোথায়, যাওয়ার জায়গা নেই যে। ও যার গাড়ি চালায়, সে অনিন্দিতা ম্যাডামের এমন 4টে ভাড়ার গাড়ি আছে, দুটো বাস রয়েছে, এছাড়া পুল কারেরও ব্যবসা রয়েছে। ম্যাডাম কড়া, কিন্তু খুব ভালো মানুষ। দিনের মধ্যে 4 থেকে 5 বার ফোন করে খবর নেয় তরুর, ঠিক আছে কিনা। বলেন, সন্ধ্যের মধ্যে গাড়ি ফিরিয়ে এনে বাড়ি চলে যাবি, রাতে কাজ করবি না। তরু তাই করে। ওর গাড়িটা নিয়ে রাতে তপনদা বেরোয়। মাসের শেষে টাকাটাও ঠিক মতন দেন ম্যাডাম, সেখানে কোনো টালবাহানা করেন না। তা সত্ত্বেও ওকে ম্যাডাম বলেন, তুই স্কুলে চেষ্টা কর, সারা জীবন এসব করবি নাকি। তরু হাসে, কিছু বলে না। এই তো নদিয়ার একটা স্কুলে ইন্টারভিউ দিয়ে এসেছিলাম মাস 1.5 আগে।
কিন্তু কিছুই তো হলো না। ওরা বলেছিল চাকরি হোক বা না হোক বাড়িতে চিঠি দিয়ে জানিয়ে দেবে, কিন্তু সেই চিঠি কি এলো? এলো না, আসবেও না, তরু জানে। মা থেকে থেকেই ভগবানকে দোষ দেয়, বলে স্বামী পালিয়েছে অন্য বউকে নিয়ে, ছেলের হাত দুটো কাটা গিয়েছে, মেয়েটা সারাদিন ট্যাক্সি চালায়, এটা কি কোনো জীবন? ভগবান কি কোনোদিনও মুখ তুলে তাকাবে না? তরু জানে এসব বিলাপ করে কোনো লাভ নেই। ভগবান বলে যদি কেউ থাকে, তা হলো কেরোসিন তেলের দোকানের মালিক ভগবান সমাদ্দার। সে মাঝরাতে মেসেজ করে ওকে, লেখে কসবার কাছে একটা ছোট ফ্ল্যাট আছে, ওখানে তরুকে নিয়ে যেতে চায় একদিন। লেখে ও নাকি তরুর জন্য পাগল, যদিও ও তরুকে বিয়ে করতে পারবে না, কারণ বউ বাচ্চা আছে ভগবানের। কিন্তু সে তরুকে দেখবে সারা জীবন, নিজের করে রাখবে। ভগবান বলে তরুর মতো সুন্দর ও কাউকে কোনোদিন দেখেনি। তরুর হাসি পায়। এসব কি যে বলে ভগবান দা, ও পাত্তা দেয় না। পাত্তা দিলে হয় না। হ্যাঁ, তরুকে দেখতে ভালো, কিন্তু রূপ ধুয়ে কি জল খাবে? যারা যারা ওকে কিছু করে দিতে চেয়েছে, তার বিনিময়ে অন্য কিছু চেয়ে ইঙ্গিত দিয়েছে। সেটা দিতে পারেনি বলেই তো আজ এমন একটা জীবন কাটাতে হচ্ছে ওকে। মা মাঝে মাঝে বিয়ে করতেও বলে, কিন্তু তরু জানে সেটা কর্তব্যের খাতিরে বলা। আসলে মাও চান না তরু বিয়ে করে চলে যাক, তাহলে সংসারটা টানবে কে? বৌদির 5,000 টাকা মাস মাইনেতে কি আর ভাত ডালের জলও গরম হবে? তাও বিয়ের কথা উঠলে মনের মধ্যে কেমন যেন একটা করে ওঠে তরুর। আর ওই একটা মুখ মনে পড়ে। মনে পড়ে সেদিন ওকে খুব বকেছিল। গাড়িটা সেক্টর 5-এ বড় কাচের বিল্ডিং এর সামনে রাস্তার দিকে ঘেঁষে দাঁড় করালো তরু। তারপর ট্রিপটা শেষ করে জানালো কত টাকা হয়েছে। লোকটা মিটিয়ে দিল টাকা। 10 টাকা আর ফেরত নিল না। হেসে বলল, রেখে দিন প্লিজ। তরুও হাসলো। এমন টুকটাক টাকা ওকে দেয় লোকজন। একটা মেয়ে গাড়ি চালাচ্ছে দেখে অনেকেই আশ্চর্য হয়, সেটা ও বোঝে। অনেকে দয়াও করে। আর খারাপ লাগে না তরুর, গা সওয়া হয়ে গিয়েছে। গাড়ি থেকে নেমে গেল ওরা, কিন্তু চলে যাওয়ার বদলে সঙ্গের মেয়েটা আচমকা এসে দাঁড়ালো ওর দরজার কাছে। তারপর ঝুঁকে পড়ে বলল, তুই তরুলতা বসু না? স্নেহাই তাহলে। ও ঠিক চিনেছে। তরু কি বলবে বুঝতে না পেরে হাসলো। স্নেহাও পাল্টা হাসলো। বলল, আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু গাড়িতে আর কিছু বলিনি। তুই কেমন আছিস? কতদিন পর দেখা হলো। এই চলছে, তরু বলল। কিন্তু ও আর জিজ্ঞেস করলো না স্নেহা কেমন আছে। ও তো মুখ চোখ জামা কাপড় হাতের ব্যাগ ফোনের ব্র্যান্ড দেখে বুঝতেই পারছে যে স্নেহা খুব ভালো অবস্থাতেই আছে। স্নেহা ওর কাঁধে হাত রাখলো, বলল, আই এম প্রাউড অফ ইউ। আমার নাম্বারটা রাখ, যে কোনো দরকার হলে বলবি। স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হলে কি যে ভালো লাগে। তো নাম্বারটা বের কর, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ক্যাবের যে ফোনটায় সব বুকিং আসে আর জিপিএস এ ম্যাপ দেখা যায়, সেটা ম্যাডামের। তোরও নিজের একটা ফোন আছে, তবে সেটা সস্তার, বোতাম টেপা। ওর সংকোচ হলো সেই ফোনটা বার করতে, কিন্তু তারপর ভাবলো লজ্জার কি আছে, যার যেমন অবস্থা। ফোনটা বার করে স্নেহার দিকে তাকালো তরু। আসলে ওর নাম্বারটা নিতে ইচ্ছা করছে না। কি হবে নাম্বার নিয়ে? ও তো জানে ও কোনোদিনও কল করবে না। কিন্তু কথা বাড়াতেও ইচ্ছা করছে না। কিসের থেকে কথা কিসে এসে যাবে। তরুর জীবনে অনেক কিছুই জেনে যাবে স্নেহা, সেটাও একদমই চাইছে না। স্নেহা বলল, নে তোর নাম্বারটা বল। তরু বলল,
স্নেহা সেই নাম্বারে মিসড কল দিয়ে দিল একটা। তারপর বলল, এটা সেভ করে রাখ, আমায় কল করবি কিন্তু। বাদ দে, আমিই কল করে নেব। স্কুলে তো মুখচোরা ছিলিস, সবাই বলতো সুন্দরী বলে খুব অহংকার, কিন্তু আমি জানতাম তুই খুব লাজুক। আমি কল করব তোকে, কেমন? অনেক কথা আছে, বলবো। আজ আসি, ভালো থাকিস। তরু যেন হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এটা মনে হয় স্নেহার গলাটা যেন বিষণ্ণ লাগলো সামান্য। আচ্ছা, সঙ্গের ছেলেটা কে? স্নেহার হাজবেন্ড? কিন্তু স্নেহার তো মাথায় সিঁদুর নেই, যদিও আজকাল কেউ এসব পড়ে না, তাও। ধুর, কি সব ভাবছে। তরু নিজেকে ঠিক করলো, আবার মোবাইলে সময় দেখলো। আর একটা ট্রিপ করে বাড়ি চলে যাবে। ম্যাডামের বাড়ি ভবানীপুরে, ওদের বাড়ি থেকে একটু দূরে। গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে ম্যাডামের কাছে চাবি জমা দিয়ে দিনের হিসেবটা বুঝিয়ে দেয় ও। তারপর পথহাঁটা বাড়ি। ভবানীপুরের একটা পুরনো বাড়ির একতলায় থাকে ওরা। 100 বছরের পুরনো বাড়ি। পাড়াটা আরো পুরনো। আর মাত্র একটা ট্রিপ, তারপর ছুটি। ভেবেই যেন ক্লান্তিটা আরো বেড়ে গেল তরুর। ও গাড়িটাকে সামনে নিয়ে পার্ক করলো। সেখানে নানান অফিস আছে। ছুটি হবে এক্ষুনি, নিশ্চয়ই ভাড়া পেয়ে যাবে। তবে তার আগে কি একবার দেখতে পাবে ওকে? কি রে তরু, কেমন আছিস? গাড়ি থেকে নেমে দাঁড়াতেই প্রশ্নটা কানে এলো ওর। বুড়া কাকা? মাঝে মাঝে এখানে এলে দেখা হয়ে যায়। বিহারের একটা বুড়া কাকা। আগে হলুদ ট্যাক্সি চালাতো, এখন কোন এক সাহেবের গাড়ি চালায়। প্রাইভেট। সাহেব অফিসে থাকে, আর বুড়ো কাকা সবার সঙ্গে গল্প করে বেড়ায়। তরুকেও এভাবেই চেনে। তরু হাসলো। কেমন আছে সেটা আর কি বা বলবে। বুড়া কাকা বলল, তুই কোথা থেকে এলি? এদিকে তো বিশাল ক্যাচাল লেগেছে। আমি তো এই রুবি থেকে এলাম। কি হয়েছে? তরু অবাক হলো। আরে ব্যান্ডেল গেটের কাছে হেব্বি ঝামেলা লেগেছে, অটো ড্রাইভারের সঙ্গে লোকাল ক্লাবের ছেলেদের। এদিকে ভাড়া এলে যাবি না, কেস খাবি গেলে। পুলিশ গিয়েছে, তাও কন্ট্রোল করতে পারছে না। বুড়ো কাকা মাথা নাড়ল। তরু কিছু বলবে ভেবেও বলতে পারল না, কারণ তখনই ওকে দেখলো। লম্বা দোহারা চেহারা, একটা হালকা গোলাপি শার্ট আর ব্লু জিন্স পরে আছে, গালে হালকা দাড়ি, একটা ব্যাগ ক্রস করে নেওয়া। দেখেই মনে হচ্ছিল কেমন যেন উদ্বিগ্ন। তরুর সারাটা শরীরে কেমন যেন বিদ্যুৎ ছিটকে উঠল। মনে হলো অক্সিজেন কমে গিয়েছে আশেপাশে। মাথাটা সামান্য ঘুরল কি। সেক্টর 5-এ সপ্তাহে প্রায় 4 দিন আসে তরু, আর মাঝে মাঝেই দেখে ওকে। দু একবার বুকিংও পেয়েছে ওর। তখনই নামটা দেখেছে, সৌরাংশু রায়। কাকে যে কেন ভালো লাগে মানুষের, কে জানে। তরুণ মনে হয় পৃথিবীতে বোধহয় এই ঘটনাটা একটাই আছে, যার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই। আগে ওর মনে হতো মানুষ নিজেকে নিজের পরিবারের মানুষের বাইরে কি করে একটা একদম অচেনা মানুষকে ভালোবাসে, বা কি করে তারা বলে যে অচেনা কাউকে তাদের ভালো লাগে। এটা সম্ভব নাকি? কিন্তু সম্ভব। সবটাই জীবনে সম্ভব। ও এখন বুঝেছে। সোরাংশুকে প্রথম দিন দেখেই ও বুঝেছে এই ছেলেটার মধ্যে একটা চুম্বক আছে, যা ওর মধ্যেকার জীর্ণ লোহাকে আকর্ষণ করেছে। আর ও নিরুপায় ভাবে তাতে আত্মসমর্পণ করে বসে আছে। কিন্তু তরু জানে ওদের দুজনের পৃথিবী আলাদা। ছেলেটার হয়তো ওকে মনেই নেই।
ছেলেটা যে খুবই ভালো একটা চাকরি করে সেটা ওকে দেখলেই বোঝা যায়। আর তরু ওই ছেলেটাকে নিয়ে সামান্য কিছু ভাবারও কোনো মানে হয় না। কিন্তু মন এক নাছোড়বান্ধা, ঘ্যান ঘ্যানে জীবন বীমা বিক্রেতা। তুমি যতই তাকে তাড়াও, সে কানের কাছে এসে ভালো লাগা নিয়ে ঘ্যান ঘ্যান করে যাবেই। তাই তরুর নিজের নিভৃত সময়ে জানলার ধারে একফালি খাটে শুয়ে বাইরে মাধবীলতার ঝোপের মধ্যে দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। সেই সময় সৌরাংশুর কথা ভাবতে কি যে ভালো লাগে ওর। তারপর একসময় কোলবালিশটা বুকের মধ্যে চেপে ধরে ও ভাবে, একদিন কি ঠিক এভাবে ওকে ধরতে পারবে। মানছে সাধারণ জীবনে এমন হয় না, কিন্তু ওর জীবন কি সাধারণ? কটা মেয়ে এরকম জীবন বাঁচে? তাহলে ওর এই জীবনের রূপকথার মতন ঘটনাটা ঘটবে না কেন? বুড়ো কাকা বলল, কিরে, কি ভাবছিস? তরু কিছু বলল না। দেখলো সৌরাংশু ওদের কাছে এসে দাঁড়ালো, আর দাঁড়িয়ে ছেলেটা কার সঙ্গে যেন উদ্বিগ্ন গলায় কথা বলছে। বুড়ো কাকা কিছু হাবিজাবি বলে চলেছে। সেদিকে চোখ রাখলেই কানটা যেন নিজের থেকে চলে যাচ্ছে পাশের কথায়। তরু বুঝলো সমস্যাটা। সৌরাংশু ক্যাব বুক করছে, কিন্তু কিছুতেই ক্যাব আসছে না। ফোনে ড্রাইভার জিজ্ঞাসা করছে ও কোথায় যাবে, আর সৌরাংশু সেটা জানাতেই ঠিক ওদিকের লাইনটা কেটে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে রাইড। তরু ভাবলো, ওর কাছে এই ছেলেটার বুকিং আসছে না কেন? অবশ্য এখন এই অঞ্চলে অনেক ক্যাব ঘুরছে, ওর কাছে বুকিং আসা মুশকিল। কিন্তু সৌরাংশু এবার বেশ ছটপট করছে, বাচ্চা ছেলের মতন মাটিতে পা ঠুকছে। কি হয়েছে? তরু দুপা এগিয়ে গেল, বলল, শুনছেন? সৌরাংশু ফিরে এলো ওর দিকে, চোখে মুখে বিরক্তি। তরু বলল, কোথায় যাবেন? সৌরাংশু থমকালো একটু, বিরক্তিটা চলে গেল নিমিষে। বলল, ব্যান্ডেল গেটের কাছে আমার বাড়ি, যেতেই হবে, এমার্জেন্সি। কিন্তু ওদিকে কোনো ক্যাবই যেতে চাইছে না। ওদিকে নাকি কি গোলমাল হয়েছে। আমার মা খুব অসুস্থ, বাড়িতে কাজের দিদি ছাড়া আর কেউ নেই। আমি অ্যাম্বুলেন্সেও ফোন করেছি, কিন্তু পাচ্ছি না। নেটওয়ার্কের যে কি সমস্যা হচ্ছে। এক নিমিষে কথাগুলো বলতে থাকলো সৌরাংশু। বুঝলো সে যেন দরকারের চেয়ে একটু বেশি বলে ফেলেছে। তরু চিন্তা করলো এক মুহূর্ত, তারপর বলল, চলুন, আমি নিয়ে যাব। আরে, পাগল নাকি? পাশ থেকে বুড়ো কাকা বলল, ওদিকে ভীষণ ঝামেলা হচ্ছে। সৌরাংশু অসহায়ভাবে তাকালো তরুর দিকে। তরু বুড়ো কাকাকে পাত্তা দিল না। গাড়ির দরজাটা খুলে সৌরাংশুকে উঠে বসে নিজের সামনের সিটে বসলো। বুড়ো কাকা সবাইকে শুনিয়ে বলল, কনফার্ম লড়কি পাগল হ্যায়। সৌরাংশু যেন হাঁপ ছেড়ে বেঁচেছে, গাড়িতে উঠে বসলো। একটু তাড়াতাড়ি করবেন, খুব বিপদ। গাড়িটা ঘোরাবার আগে বাঁ হাতের দিকে বুকিং নেওয়ার মোবাইলটা অফ করে দিল তরু। তারপর পাশের থেকে গাড়িটা ঝাড়লো লাল কাপড়টা। তারপর পাশ থেকে গাড়ি ঝাড়বার লাল কাপড়টা বের করলো, পেছনের সিটে সৌরাংশুর হাতে দিয়ে বলল, সিগন্যালে সিগন্যালে এটা নাড়বেন, এমার্জেন্সি দেখলে পুলিশ ছেড়ে দেবে। ছেলেটা মাথা নাড়ল, কাপড়টা নিল হাত বাড়িয়ে, আর আঙুলে আঙুল ঠেকে গেল। বিদ্যুৎ চমকে উঠল যেন তরুর শরীরে। ওর চোয়াল শক্ত হলো, সামলে নিল নিজেকে। তারপর গাড়ি স্টার্ট করলো। কলকাতার অলিগলি খুব ভালো চেনে ও। দেখা যাক সৌরাংশুকে ঠিক মতন পৌঁছে দিতে পারে কিনা। সৌরাংশু ওকে বলেছিল শর্টকাট নিতে, কিন্তু মোবাইলে যে ম্যাপটা দেখাচ্ছিল সেটাই অনুসরণ করছিল তরু। কিছুতেই সৌরাংশুর কথা শোনেনি। আর ঠিক মা ফ্লাইওভারে ওঠার মুখে বিশাল জ্যামে আটকে গিয়েছিল ওরা। ফ্লাইওভারটা পার করতে প্রায় ৪৫ মিনিট লেগেছিল। সেদিন যাবার কথা ছিল হরিশ মুখার্জি রোডের কাছে একটি জায়গায়।
গাড়ি থেকে নেমে ভাড়া দেওয়ার সময় খুব বিরক্ত দেখাচ্ছিল সৌরাংশুকে। কোনো কথা বলছিল না। তরুর খারাপ লাগছিল। বুঝতে পারলো লেট হয়ে গিয়েছে বলে সৌরাংশু রেগে আছে খুব। টাকাটা নিয়েই তাই নরম অপরাধী গলায় ও বলল, আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি এমন হবে। প্লিজ খারাপ রেটিং দেবেন না। সৌরাংশু বলেছিল, আপনি মহিলা বলে কি ভেবেছেন আপনাকে কিছু বলবো না? আমি ক্যাব বুক করেছি, ক্যাবের এই টাইমটা আমার, আপনি আমার কথা শুনতে বাধ্য। আপনি খুবই অভদ্র একজন মহিলা, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার জন্যই আমার আজ এত বড় বিপদ হলো। ব্যান্ডেল গেটের কাছে পাড়ার মধ্যে গাড়িটাকে একপাশে দাঁড় করালো তরু। 11 কিলোমিটার পথ ও যে কিভাবে চালিয়েছে সে ওই জানে। লাল কাপড় নাড়ানো হয়েছে বলে সিগন্যালে খুব একটা অসুবিধা হয়নি। আর পাড়ার মধ্যে দিয়ে গলির মধ্যে দিয়েও শর্টকাট করেছে অনেকটা পথ। একটা গোটা রাস্তা দিয়ে আস্তে আস্তে সেই আগের কথাটাই ভাবছিল তরু। আর মনে হচ্ছিল সেদিনের ভুলের ভরপাই আজ করে দিতে হবে। আজ এখানে আর গোলমাল নেই, পুলিশ এসে গিয়েছে। তাও চারিদিকে দেখে বোঝা যাচ্ছে যে ভালোই অশান্তি হয়েছে। আশেপাশের বেশ কিছু দোকান ভাঙা, রাস্তায় আদলা ইট, ভাঙা বোতল, ছোটখাটো বাঁশ, ছেঁড়া চটি পড়ে রয়েছে। বোমাবাজি যে হয়েছে সেই রাস্তার ওপর সাদা দাগ রেখে গেছে, তা বোঝা যাচ্ছে। পুলিশ এদিকে আসতে দিচ্ছিল না, কিন্তু এখানেই সৌরাংশু থাকে। আর ওর মা খুব অসুস্থ বলেই শেষে আসতে দিয়েছে, অ্যাম্বুলেন্স আসেনি। সৌরাংশু তাই অনুরোধ করেছে যে তরু যদি ওদের হাসপাতালে পৌঁছে দেয়। গাড়ি থেকে নেমে সৌরাংশু বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। তরু দেখলো পেছনের সিটের ব্যাগটা ফেলে গিয়েছে ও। ল্যাপটপ ব্যাগ, লোগো দেখে বুঝতে পারলো খুব দামি জিনিস। ও হাত বাড়িয়ে ব্যাগটাকে সামনের সিটে এনে রাখলো। পেছনের সিটে বসতে হবে যে ওদের। সামনের বাড়িটা দেখলো তরু, একতলা, ল্যাভেন্ডার রঙের। মেন গেটের ওপর লতানো গাছের কোয়ারি। বাড়ির পাঁচিলের ভেতর বেশ কিছুটা ছড়ানো উঠোন, উঠোনের পাশে ছোট ছোট গাছ, তারপরে বাড়ি। দেখে যে কি ভালো লাগলো তরুর, শান্ত নির্জন পরিবেশ। এর ভবানীপুরের ওই ঘিঞ্জি একতলা বাড়ি আর নিম্ন মধ্যবিত্ত পাড়ার মধ্যে এই বাড়ির দূরত্বটা যেন অনেক বেশি। যেন এক পৃথিবীতে থাকেই না ওরা। এমন একটা বাড়ি যদি তরুর থাকতো, এই উঠোনে ওই একটা দোলনা বসতো, আর একটা মাধবীলতা গাছ লাগাতো পাঁচিল ধারে। ওর ঘরের বাইরে যেমন একটা আছে, ঠিক তেমন। তার সুবাস ওদের ছোট্ট বাড়িটাকে আরো সুন্দর করে তুলতো। ওদের বাড়ি। কি সব ভাবছে তরু, ও নিজেকে মনে মনে ঠিক করলো। তারপরেই ভাবলো, আচ্ছা, সৌরাংশু কি বিবাহিত? এক্ষুনি কি ও স্ত্রী সন্তানের সামনে দিয়ে বেরিয়ে আসবে? সেটা হলেও কি খুব একটা খারাপ হবে? হে ভগবান, তেমন যেন না হয়। ভগবানের কথা মনে আসতেই ভগবান সমাদ্দারের মুখটা মনে পড়লো তরুর। মনে পড়লো সেই হাসি, কুতকুতে চোখের নোংরা লোভ। আর তখনই বাইরে আওয়াজ হলো। দেখলো একজন কাজের মহিলা সৌরাংশু তার মাকে নিয়ে আসছে। দুজনকে ভর দিয়ে এগিয়ে আসছে। মহিলার নাকে নল, সেটা একটা ছোট্ট অক্সিজেন সিলিন্ডারে লাগানো। সিলিন্ডারটাকে আবার চাকা লাগানো লোহার খাম্বাটে খাঁচায় টানতে টানতে আনছে সৌরাংশু। তরু দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পেছনের দরজা খুলে দিল। সৌরাংশু উঠল সময় নিয়ে। তরু আবার নিজের সিটে এসে বসলো। শুনল সৌরাংশু বলছে, মাসি, তুমি বাড়িতেই থাকো, আর বড় মামাকে জানাও। আমি কিছুতেই ফোনে পাচ্ছি না, প্লিজ জানাও দ্রুত। কথা শেষ হতেই তরু গাড়ি স্টার্ট করলো। সৌরাংশু বলল, হাজরা মোড়ের কাছে একটা নার্সিং হোমে যেতে, এখান থেকে কাছেই হবে। তরু আর অপেক্ষা না করে গাড়ি চালিয়ে দিল। মোবাইলটা নড়ে উঠল আবার। চমকে সোজা হয়ে বসলো তরু। কটা বাজে এখন? গাড়ির সিটে বসে একটু চোখ লেগে গিয়েছিল ওর। নিজেকে সামলে নিয়ে মোবাইলটা ধরল। ও মা! হ্যাঁ মা, বলো। তরু বলল, রাত 10টা বেজে গেল, কখন আসবি? ফোন করে যাচ্ছি, ধরছিস না, কি হয়েছে?
তরু বলল, কাজে আটকে আছি মা। একজনের মা খুব অসুস্থ, তাই ওখানে আছি। কাছেই হাজরা মোড়ে, একটু পর আসছি। একটা খবর তো দিবি। এমনিতেই আজ পূর্ণিমা, হাঁটুর ব্যথাটা বেড়েছে, সেখানে তুই এমন টেনশন দিস। আচ্ছা ঠিক আছে, কাজ মিটিয়ে নে। মা আর কথা বাড়ালো না, রেখে দিল। এটা মায়ের একটা গুণ, কোনো কিছু নিয়ে খুব একটা বেশি কথা বাড়ায় না। তরু মোবাইলটা দেখলো, ম্যাডামও ফোন করেছিলেন। ও ম্যাডামকে ফোন করে সংক্ষেপে বলল ওর অবস্থা। ম্যাডাম কি বুঝলেন কে জানে, বললেন, ঠিক আছে, আজ গাড়িটা তোর কাছেই রাখ। গ্যারেজের ভিকু চলে গিয়েছে, তপনকে আসতে বারণ করে দিয়েছি। এখন আমি উঠে তোকে গ্যারেজের চাবি দিতে পারবো না, আর সারাদিনের হিসেবেও নিতে পারবো না, বুঝেছিস? ফোনটা রেখে গাড়ি থেকে নামলো তরু। প্রাইভেট হাসপাতাল এটা, বেশ বড়। তার চত্বরে গাড়িটা ঢুকিয়ে রেখেছে। আশেপাশে লোকজন নেই, বেশ শুনশান। মাঝে সোড়াংশ এসেছিল একবার, বলেছিল ও চলে যেতে চাইলে যেতে পারে, কিন্তু তরু থেকে গিয়েছে। বলা তো যায় না, যদি গাড়িটা আবার লাগে কোনো সময়। আর তারপরেই একা একা গাড়িতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল একটু। শুনছেন? পেছন থেকে একবার ডাক এলো। তরু ঘুরে দাঁড়ালো। সৌরাংশু এসে দাঁড়িয়েছে। সৌরাংশু বলল, মা এখন ঠিক আছে, কদিন থাকতে হবে। আমি বাড়ি ফিরে যাব। আপনি কি নিয়ে যাবেন আমায়, নাকি আমি ক্যাব ধরে নেব? রাতের স্বল্প আলোয় ক্লান্ত আর বিষণ্ণ লাগছে সৌরাংশুকে। ফর্সা মুখটা সামান্য মলিন। তরুর বুকের মধ্যে কেমন একটা করে উঠল। ও বলল, আমি ছেড়ে দিচ্ছি, চলুন। আপনার অসুবিধা হবে না তো? কাজ ছেড়ে এভাবে এতক্ষণ, মানে সৌরাংশু কেমন যেন একটা নিভে এলো। বসুন স্যার, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। তরু দীর্ঘ নিঃশ্বাস লুকিয়ে গাড়ি নিয়ে এগোলো। গাড়িটা সেই শান্ত সুন্দর বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাতের কলকাতা এখন নিঝুম। এই অঞ্চলে গোলমাল হয়েছে বলেই হয়তো এই রাতে 11:15টায় আজ মধ্যরাত নেমে এসেছে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো তরু। জানলা দিয়ে সামনের সিট থেকে ব্যাগটা বার করে দিল সৌরাংশুর হাতে। সৌরাংশু কি করবে যেন বুঝে পেল না। তার পকেট থেকে মানিব্যাগটা বার করে যত টাকা ছিল সবটা বের করে ওর হাতে রাখলো। বলল, 1,000 মতন আছে। জানি হয়তো আরো বেশি হয়েছে, কিন্তু আর নেই আমার কাছে। বাড়িতেও যা ছিল হাসপাতালে ডিপোজিট করে দিয়েছি। যদি বলেন, আমি কালকে দিয়ে দিতে পারি। তরু কিছু বলল না। ও টাকাটা নিতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবে, নিতে হবে যে। তাও তরু বলল, এতটা লাগবে না স্যার। দুটো 500 টাকার নোট ও ফেরত দিতে গেল। সৌরাংশু আচমকা হাত দুটো ধরল ওর। বলল, না না প্লিজ, আপনি রাখুন। বেশ কিছুদিন আগে একবার আপনাকে আমি অপমান করেছিলাম, আমার মনে আছে। তাও আপনি আমায় হেল্প করলেন। টাকা দিয়ে তার শোধ হয় না, আমি জানি। তাও মানে, কি বলি। সৌরাংশু নরমভাবে তাকিয়ে রইল তরুর দিকে, আর তরুও তাকিয়ে রইল, ধরে রইল হাত। রাতের ঠান্ডা হাওয়া বইতে লাগলো অল্প অল্প। আর তারপর কি যেন একটা হলো। আর সৌরাংশু আচমকা ঝুঁকে তরুর ডান হাতের বাহু স্পর্শ করে সামান্য, তারপর বাঁ গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো একবার। তরুর সারাটা শরীর যেন ঝর্ণার মতন ঝরে পড়ল এই রাতের কলকাতায়। ও চোখ দুটো বন্ধ করে নিল। শ্বাস ভারী হয়ে এলো এক নিমিষে। ওর কি যে ভীষণ ইচ্ছে করলো সৌরাংশুর চুলের মধ্যে হাত ডুবিয়ে ওকে নিজের মধ্যে টেনে ওর ঠোঁটে ঠোঁট রাখতে, কিন্তু তা না করে ও মাথা নামিয়ে নিল। সৌরাংশু সামান্য অবাক হলো যেন, তারপর নরম স্বরে বলল, সরি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আজ তবে আসি। আজ অনেক রাত অবধি নিজের বিছানায় বসেছিল তরু। মা শুয়েছিল একটু দূরের একটা চৌকিতে। খোলা জানালা দিয়ে পুরনো কলকাতার বাড়ি ছুঁয়ে আসা হাওয়া ভেসে আসছিল। ভেসে আসছিল মাধবীলতার গন্ধ। আর ওই গাছের ফাঁক দিয়ে তরু দেখছিল আকাশে ভাসছে পূর্ণিমার চাঁদ, আর টলমলে জ্যোৎস্না এই নাগরিক চলাচল আকুল।
আজ বাড়িতে এসে তরু দেখছে নদিয়ার ওই স্কুল থেকে চিঠি এসেছে। কি আছে চিঠিতে? ও কি পেল চাকরিটা, নাকি আরো দীর্ঘদিন ওকে এমনই গাড়ি চালিয়ে বেঁচে থাকতে হবে? না, এখন খামটা খোলেনিও, পড়ে আছে দূরে। আসলে আজ কিছু জানতে ইচ্ছে করছে না ওর। মাথার মধ্যেটা কেমন যেন ফাঁকা। তাই ও জানলায় বসে ছোট্ট পাড়ার মাথা ভেসে আসা চাঁদটার দিকে তাকিয়ে রয়েছে শুধু। আজ কি ঘটলো এটা? কেন ঘটলো হঠাৎ? আর সত্যিই এমন ঘটলো কি? নাকি এটা আসলে রূপকথা? ওর মনে হলো ওই চাঁদের জ্যোৎস্না ওর গায়ে এসে লাগছে। তেমন সৌরাংশুকেও তো ছুতে আসছে এই একই জ্যোৎস্না। ওরা আলাদা আলাদা থেকেও আজ এক হয়ে গেছে একইভাবে। আজ এতদিন পরে বুকের মধ্যে এক সমুদ্রের জল উথাল পাথাল করছে তরুর। আর তার থেকেই দুফোঁটা জল চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছে গালে। না, মুছলো না তরু, শুধু ভাবলো এমন ম্যাজিকের মতো কত কি হয় এ জীবনে। কিন্তু কেউ দেখে না, কেউ বোঝে না। মাধবীলতার আড়ালে ওই চাঁদ শুধু জানে, ওই চাঁদ শুধু বোঝে।